প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসের মধ্যে স্বাগতম। তোমরা জানো তোমাদের পরীক্ষা একাদশ শ্রেণী শুরু হবে 20 তারিখ থেকে। তো আমি আজকে একটু প্রথমে তোমাদের অর্ধবার্ষিকীর যে সিলেবাসটা হবে পরীক্ষা সেই নিয়ে একটু আলোচনা করতে চাইতেছি। আগের দিন করা হয় নাই, আজকে একটু বলি। যেহেতু আমি তোমাদের প্রথম আসে শুরু করছিলাম অধ্যায় 3 থেকে, তো এর আগে যে দুইটা অধ্যায় আছে সে দুইটা তোমাদের পড়ানো হয়েছে। আমরা একটু দেখি তোমাদের কি কি পড়ানো হয়েছে। তোমাদের পড়ানো হয়েছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ প্রেক্ষিত, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস, ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। এটা আবার দুইটা প্রশ্ন আছে। প্রথম দিকে সংখ্যা পদ্ধতি, সংখ্যার ধারণা, বিভিন্ন সংখ্যার অপারেশন। আর দ্বিতীয় অধ্যায় আছে ডিজিটাল ডিভাইস, দ্বিতীয় প্রশ্নে। আর আমি মাঝখান থেকে চতুর্থ অধ্যায়টা পড়ে নেই, পঞ্চম অধ্যায় শুরু করছি। পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা। এটা আমি প্রথম দিকে আসি একদম। তো সেই ক্ষেত্রে আমি আজকের ক্লাসে যে পর্যন্ত নিব সেই পর্যন্ত হচ্ছে অর্ধবার্ষিকের পরীক্ষাতে সিলেবাস থাকবে। তার উপরে 100টা এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ উপরে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা তোমাদের হবে। এই প্রথম 3টা অধ্যায় পূর্ণ থাকবে এবং পঞ্চম অধ্যায় যেটা আমি পড়াইতেছি, মাঝখান থেকে চতুর্থ অধ্যায়টা আমি পরে পড়াবো। আর পঞ্চম অধ্যায়টা আমি আগে শুরু করছি, আর আজকে যে পর্যন্ত পড়াবো চতুর্থ অধ্যায় সেই পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসে থাকবে। এখন তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো আমি দেখাইছিলাম ডিজিটাল ডিভাইস এবং বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, সেইগুলা থেকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, একটু বুঝে শুনে পড়তে হবে আর কি। মুখস্থ করার তেমন কিছু নাই, যদিও প্রথম 2টা অধ্যায় যে আছে এটা মোটামুটি বেশিরভাগই হয়তো মুখস্থ। তো এগুলো একটু ভালো করে পড়তে হবে। সব চ্যাপ্টারগুলোই যে পর্যন্ত আমি পড়াবো, ওই 3টা চ্যাপ্টার সহ আজকে যতটুকু পড়াবো সবটুকু একটু মোটামুটি ভালো করে পড়তে হবে বাসায়। তো আমরা গত ক্লাসে অ্যালগরিদম শুরু করছিলাম। তো অ্যালগরিদম নিয়ে আমরা আরেকটু দেখবো আজকে, যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম কিভাবে তৈরি করতে হবে। আমরা বলছিলাম যে অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু সলভ এ প্রবলেম, অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে যে ধারা বর্ণনাটা করবো একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যালগরিদম। কারণ আমরা দেখছিলাম গত ক্লাসে যে 2টা সংখ্যা কিভাবে যোগ করতে হয় তার অ্যালগরিদমটা কিরকম ছিল। এবার যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা প্রোগ্রামিং ভাষায়, যে কোনো একটা প্রোগ্রামিং ভাষায় আমাদের একটা প্রোগ্রাম রচনা করতে হবে। কিন্তু সেই প্রোগ্রামটা রচনা করতে যাওয়ার আগে অবশ্যই আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমি পরে আসবো। আগে আমাদের অ্যালগরিদম তৈরি করতে হবে। অ্যালগরিদম তৈরি করার জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কি কি ইনপুট লাগবে, কি প্রসেসিং হবে, কি আউটপুট থাকবে, সেগুলো আমাদের আগে চিন্তা করতে হবে। যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই,
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন আমরা সবাই মোটামুটি জানি যে আমরা দশম শ্রেণী পর্যন্ত তো সবাই গণিত বিষয় পড়াশোনা করছি, তো সেই ক্ষেত্রে আমরা সবাই মোটামুটি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এখন এইখানে এই যে সূত্রটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন এখানে যে হাফটা আছে এটা একটা কনস্ট্যান্ট 0.5 যেটাকে আমরা বলবো, বা 1/2 আমরা যে কোনো ফরম্যাটে যাই না বলি না কেন, এর ভ্যালু কিন্তু একটা কনস্ট্যান্ট। সো এটা কোনো ভেরিয়েবলের মধ্যে পড়ে না বা এটারে কোনো কিছুতে বলতে হবে না, আমরা সূত্রতে লিখে দেব। এখন বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কি, এই ভূমি আর উচ্চতার যে দুইটা মাপ আছে, এই দুইটা মাপ কিন্তু এক একটা ত্রিভুজের ক্ষেত্রে এক এক রকম হবে। অর্থাৎ কোন ত্রিভুজের ভূমি বেশি হবে উচ্চতা কম হবে, কোন ত্রিভুজের উচ্চতা বেশি হবে ভূমি কম হবে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ভেরিয়েন্ট কি কি, মানে কোন কোন বিষয় দুটো আমাদের চেঞ্জ হতে পারে, যেটা আমাদের বারবার ইনপুট নিতে হবে বা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মান আসতে পারে, সেই দুইটা হচ্ছে ভূমি এবং উচ্চতা। এখন তো আমরা যদি এই সূত্রটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি অবশ্যই আমাদের দুইটা ভ্যালু আগে জানতে হবে, নিতে হবে ইনপুট। সেই দুইটা কি, ভূমি এবং উচ্চতা, এই দুইটা যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের দুইটা ডাটা ইনপুট নিতে হবে এই প্রোগ্রামটা তৈরি করার জন্য, ভূমি এবং উচ্চতা। অর্থাৎ আমাদের ইনপুট হবে দুইটা, ভূমি এবং উচ্চতা। ওকে, এরপরে কি হবে, আমরা দুইটা ইনপুট নিলাম, ভূমি এবং উচ্চতা। ইনপুট হলো দুইটা, ইনপুট দুইটি কি কি, ভূমি এবং উচ্চতা। এরপরে আমরা দুইটা ইনপুট নেওয়ার পরে কি আছে, প্রোগ্রামের ধাপ অনুযায়ী আমাদের পরে অবশ্যই প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণ। এই দুইটা যে ইনপুট আমরা নিলাম, এই দুইটার উপরে কিছু একটা অপারেশন করতে হবে, একটা প্রক্রিয়া চালাইতে হবে। সেটা কি, যে এই সূত্রটা আমরা দিয়া কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করবো। অর্থাৎ এই ইনপুট দুইটারে এই সূত্রের মধ্যে নিয়ে আমরা প্রসেস করব। অর্থাৎ আমাদের প্রসেস কি হবে, ক্ষেত্রফল নির্ণয়। ওই যে সূত্রটা আমরা জানি সেই সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এরপর আউটপুট কি আসবে, ক্ষেত্রফল। এখন আমরা তিনটা বিষয় পাইলাম, আমাদের ইনপুট কি হবে, আমাদের প্রসেসটা কি, আর আমাদের আউটপুট কি। এখন আমরা অ্যালগরিদম তৈরির দিকে আগাই আস্তে আস্তে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে ধাপ 1 শুরু। এরপরে কি আমাদের ইনপুট নিতে হবে, ধাপ 2 এ এসে ভূমি এবং উচ্চতার মান গ্রহণ। অর্থাৎ আমরা কি ইনপুট নিলাম। এরপরে কি ধাপ 3 এ গিয়ে আমাদের ওই দুইটাকে প্রসেস করে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে সূত্রের সাহায্যে, ভূমি এবং উচ্চতা মানের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। সূত্রটা কি ছিল, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি
ইনটু উচ্চতা। এরপরে ধাপে কি আমাদের আউটপুট নিতে হবে, ধাপ 4 এ এসে ক্ষেত্রফলের মানটা আমাদের ছাপতে হবে। এরপরে ধাপ 5 এ এসে আমাদের প্রসিডিউর শেষ। অর্থাৎ আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে অ্যালগরিদম সেটা কিন্তু আমরা বানাই ফেললাম। আগে আমাদের চিন্তা করতে হবে যে একটা সমস্যা যখন আমাদের সামনে আসবে সেটাকে চিন্তা করে নিতে হবে যে আমরা কিভাবে এই সমস্যাটা বিশ্লেষণ সেটা আগে করে নিতে হবে। বিশ্লেষণ করার মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আগে ইনপুট কী হবে, সেই ইনপুটের উপরে প্রসেস কী হবে, এবং সেই প্রসেসের উপরে ভিত্তি করে বা আমরা কি চাই সমস্যাটার সমাধানটা কি হবে সেটার উপরে আমাদের আউটপুটটা নির্ধারণ করে তারপর আমাদের অ্যালগরিদমটা রচনা করতে হবে। অর্থাৎ অবশ্যই আগে আমাদের ইনপুট আউটপুট কী, প্রসেসটা কীভাবে এবং আউটপুটটা কী সেটা আমাদের নির্ধারণ করে নিতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা অ্যালগরিদম রচনা করতে হবে। আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু, যেটা আমাদের সমস্যা সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। যেখানে আমরা বৃত্তের ব্যাসার্ধটা জানা থাকবে আমাদের। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের প্রবলেমটা কি, যে আমাদের একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অ্যালগরিদম বানাইতে হবে সেটা, এবং সেটা কি ব্যাসার্ধটা আমাদের জানা। এখন আমরা কি জানি যে ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা কিভাবে সেই ব্যাসার্ধ দিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র জানি, সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা এই যে এটা কি জানলাম, আমরা যে বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা আমরা জানলাম, অর্থাৎ কি আমরা প্রসেসটা পাইলাম। এই প্রসেসটা থেকে আমরা দেখতেছি কি যে আমাদের এই যে পাই আছে, এই পাইটা কি, পাইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা সবসময় আমাদের জানা আছে, আমরা জানি এটার মান 3.1416, অর্থাৎ এটা সব ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এটার মান আমাদের বারবার নেওয়ার প্রয়োজন নেই, সব যে কোনো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই পাই থাকবে। কিন্তু যেটা এখানে সব বিভিন্ন জায়গায় গিয়ে ভ্যারি করবে সেটা হচ্ছে কি, এই ব্যাসার্ধটা, কারণ এক একটা বৃত্তের ব্যাসার্ধ এক এক রকম। সো আমাদের যেটা কি করতে হবে যে ইনপুট কি হবে সেক্ষেত্রে এই ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধ আমরা ইনপুট নিব। আমাদের ইনপুট কি, একটা ইনপুট হচ্ছে একটা ইনপুট, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। এরপরে প্রসেসটা কি, প্রসেস হচ্ছে আমাদের এই যে সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা ক্ষেত্রফল এ ধরলাম, এ ইকুয়াল টু পাই আর স্কয়ার, এটা হচ্ছে সেই ব্যাসার্ধর সাথে সেই এই অপারেশনটা করলে আমরা ক্ষেত্রফলটা পাবো। এবার আউটপুট কি, আউটপুট হচ্ছে ক্ষেত্রফল এ আমাদের স্ক্রিনে প্রদর্শন করতে হবে বা ছাপাইতে হবে। ঠিক আছে, তাহলে এবার কিন্তু আমরা এই যেহেতু আমরা ইনপুট, প্রসেস এবং আউটপুট তিনটাই নির্ণয় করে ফেলছি, এবার কিন্তু আমরা অ্যালগরিদমটা তৈরি করতে পারবো সহজে। তাহলে আমরা শুরু করি ধাপ 1। ধাপ 2 এ কি হবে, আমাদের ব্যাসার্ধের মান গ্রহণ
এবং পাই এর মানটা আমাদের 3.1416 নির্দিষ্ট করতে হবে। এরপরে ধাপ 3, ক্ষেত্রফল। বৃত্তের ব্যাসার্ধ আমরা আর এর ধরে নিলাম, আর এর মান গ্রহণ, ক্ষেত্রফল এ ইকুয়ালস টু পাই আর আর। এখানে আমরা অ্যাস্টারিস্ক চিহ্ন ইউজ করছি, এখানে এইভাবে লিখলেও অসুবিধা নেই, পাই আর স্কয়ার আমরা লিখতে পারবো। অ্যাস্টারিস্ক হচ্ছে যখন আমরা বিভিন্ন ভাষায় ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এই প্রোগ্রামটা কোনো কম্পাইলারে দেব, তখন হচ্ছে আমাদের ওই ডিরেক্টলি তো স্কোয়ার দিতে গেলে আমাদের আবার অন্য ধরনের লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা গুণের জন্য অ্যাস্টারিস্ক ইউজ করি। এটা অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা পাই আর স্কোয়ারই লিখতে পারো। এরপরে ধাপ 4, ক্ষেত্রফলের মান প্রদর্শন। এরপরে ধাপ 5, শেষ। এবার আমরা দেখলাম যে অ্যালগোরিদম যদি আমরা ইনপুট কি, এই ইনপুটের উপরে প্রসেস কি এবং সেই প্রসেসের পরে আউটপুট কি, এগুলো যদি আমরা নির্ধারণ করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালগোরিদম রচনা করাটা খুবই সহজ হবে। তো এই ধরনের আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা বাসায় বসে সেগুলো একটু প্র্যাকটিস করে দেখবা যে কিভাবে কি আরো বিভিন্ন, যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়, হ্যাঁ, আরো বেশি সংখ্যা ইনপুট নিয়ে কিভাবে সেগুলো করা যায়, এগুলো তোমরা একটু দেখে নেবা। এরপরে আমরা আসবো ফ্লো চার্ট। ফ্লো চার্টটা আসলে কি, যে আমরা অ্যালগোরিদমটা, আমরা সমস্যাটা বিশ্লেষণ করলাম, সমস্যাটা নিয়ে পর্যবেক্ষণ করে আমরা ঠিক করলাম যে ইনপুট কি, প্রসেস কিভাবে হবে এবং এই প্রসেসের আউটপুটটা কি, আমরা এগুলো নির্ধারণ করার পরে আমরা অ্যালগোরিদম লিখে ফেলি। এবং এই অ্যালগোরিদমটারে আমরা যদি গ্রাফিক্যালি দেখাইতে চাই, মানে চিত্রের সাহায্যে যেভাবে দেখাইতে যাই, সেই দেখানোর প্রসিডিউরটা হচ্ছে ফ্লো চার্ট। অর্থাৎ প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ধারণ করা হয় যে প্রবাহ চিত্রের মাধ্যমে, সেই প্রবাহ চিত্রটাকেই বলা হচ্ছে ফ্লো চার্ট। তো এখন ফ্লো চার্ট যদি আমরা আঁকাইতে যাই, কোনো অ্যালগোরিদম লিখে সেটার যদি আমরা ফ্লো চার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু প্রোগ্রামে ব্যবহৃত ফ্লো চার্টের কিছু প্রতীক আছে, সেই প্রতীকগুলো আমরা একটু দেখে নেব। এখানে ফ্লো চার্টটা আসলে মেইনলি কি করে, এরা হচ্ছে আমরা যে অ্যালগোরিদমটা লিখলাম সেটা হচ্ছে চিত্র আকারে আমরা দেখাই দিলাম, একটা ব্লক ডায়াগ্রামের মতো আর কি, অনেক কিছু ছবি যেরকম দেওয়া থাকে সেরকম। তা আমি কিসের পরে কি করতেছি, প্রোগ্রামটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে, সেটা আমরা এই ফ্লোচার্টের মাধ্যমে বুঝতে পারবো, যে কোন জায়গায় কি ইনপুট, কোন জায়গায় প্রসেসিং, কোন জায়গায় সিদ্ধান্ত গৃহীত হইতেছে, কোন জায়গায় গিয়ে আউটপুট আসতেছে, কোথায় শুরু হইতেছে, কোথায় শেষ হইতেছে, এটা আমরা ছবির মাধ্যমে দেখব। তো এই ফ্লোচার্ট বানাইতে গেলে আমাদের কিছু প্রতীক আছে, প্রতীকগুলো আমরা একটু দেখে নেব আগে। প্রথমে আছে এরকম একটা প্যারাবোলার মতো, এরপর আছে একটা আয়তক্ষেত্র, এরপর একটা সামান্তরিক, এরপর একটা রম্বস, তো আমরা এগুলো এই কয়েকটাকে দেখি। এই যে প্যারাবোলার মতো যে সাইনটা আছে, এটা আমাদের নির্দেশ করবে শুরু অথবা শেষ, যেটা আমরা অ্যালগোরিদমে দেখছিলাম যে ধাপ 1-এ আমরা শুরু করছি এবং শেষ ধাপে গিয়ে আমরা লিখছি শেষ, সেই শেষ আর শুরু নির্ধারণ করবে হচ্ছে এই প্যারাবোলা। এরপরে যে আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্র নির্দেশ করবে হচ্ছে প্রসেসিং।
অর্থাৎ আমরা যে অপারেশনটা করব, ইনপুটের উপরে আমরা যে অপারেশনটা করব বা প্রক্রিয়াকরণ যেটা আমরা করব, সেটা আমাদের প্রকাশ করবে এই আয়তকার এই প্রতীকটা। এরপরে আমাদের আছে সামান্তরিক, ঠিক আছে। এই সামান্তরিক আমাদের দেখা হচ্ছে ইনপুট আউটপুট, দুইটাই এর মাধ্যমে আমরা দেখব। এরপরে রম্ব, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ ডিসিশন মেকিং, যে যখন আমরা দেখব যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, তখন আমাদের কিন্তু এই টাইপের এই ফ্লোচার্টে এগুলো দরকার হবে, যে এটা ছোট, হ্যাঁ হলে কি হবে বা না হলে কি হবে, সেই ডিসিশনগুলো কিন্তু আমরা এইখান থেকে এই প্রতীকটা ব্যবহার করে আমরা সেই সিদ্ধান্তটা নিব। এরপর আছে আমাদের একটা বৃত্ত, আর আছে বিভিন্ন ধরনের অ্যারো সাইন, এরকম 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 বিভিন্ন ধরনের অ্যারো সাইন আছে। এই বৃত্তটা হবে বিভিন্ন সংযোগ। এগুলো যখন আমরা ফ্লোচার্টগুলো দেখবো সামনে আগায়, তখন আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের সংযোগ কীভাবে আসতেছে ফ্লোচার্টের। এরপর আছে এই অ্যারো চিহ্নগুলো হচ্ছে দিক নির্দেশ করবে, যে কোন প্রসেসের পর কোন প্রসেসে যাচ্ছে, অর্থাৎ একটা ধাপের পর প্রোগ্রামটা কোন ধাপে যাবে সেইটা ধাপটা কিন্তু আমাদের এই অ্যারো সাইনগুলো নির্দেশ করবে আর কি। তো তোমরা একটু এই জিনিসগুলো দেখবা যে কিভাবে আছে। প্রথমে তোমরা একটু দেখে নিবা যে এই দুইটা সংখ্যা কিভাবে যোগ করে, দুইটা সংখ্যা কিভাবে বিয়োগ করে, সেই ইয়াগুলো একটু তোমরা বই থেকে দেখে নিবা। তো পরবর্তী ক্লাসে আরও এই নিয়ে আলোচনা হবে, যেহেতু আমি একদম অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের খুবই বেসিক কিছু জিনিস নিয়ে আলাপ আলোচনা করছি। সো এই বেসিক কিছু জিনিসপত্রই তোমরা মাথায় রাখবা পরীক্ষার জন্য, এর ভিতর থেকে পরীক্ষা হবে। আজকে যেটুক পড়াইছি এই পর্যন্তই পরীক্ষায় থাকবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।